ওকে, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা রিঅ্যারেঞ্জমেন্টের যে সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার, অর্থাৎ সিম্পল, একদম সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো আমরা কয়েকটা তথ্য এখান থেকে পেয়েছি। একটা হচ্ছে হোয়াট এলিমেন্ট। হোয়াট এলিমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ভার্ব প্লাস অবজেক্টকে আমরা হোয়াট এলিমেন্ট ধরেছি। আর আরেকটা তথ্য পেয়েছি, অবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। বস্তুবাচককে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট আর ব্যক্তিবাচককে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। এবং ব্যক্তি এবং বস্তু বের করার সহজ টেকনিক হচ্ছে ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন আমি যদি বলি যে করিম রহিমকে 100 টাকা ধার দিয়েছিল, তাহলে করিম কাকে 100 টাকা ধার দিয়েছিল? কাকে? রহিমকে। রহিম হচ্ছে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে? রহিম একটি বই কিনেছিল। রহিম কাকে কিনেছিল? উত্তর আসে না। রহিম কি কিনেছিল? একটি বই কিনেছিল। এই একটি বই হচ্ছে সেখানে বস্তুবাচক অবজেক্ট। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে একই সেন্টেন্সের মধ্যে তিনটা স্থানের কথা যদি উল্লেখ থাকে অথবা তিনটা সময়ের কথা যদি উল্লেখ থাকে, কিভাবে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা সাজিয়ে লিখবো সেই তথ্যগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। এবং নেক্সট যে ক্লাসটা আমাদের হবে সেখানে আমরা যেটা দেখতে পাবো সেখানে হচ্ছে কখনো কখনো বাক্যের শুরুতে সময় স্থান চলে আসতে পারে এবং তাদের পরে কমা ব্যবহার করতে হয়, সেটা কখন হয়, এবং কিছু মিক্সিং সেন্টেন্স দেখবো, কিছু কমন মিস্টেক দেখবো, তারপরে আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবো ইনশাল্লাহ। আমি আশা করি রিঅ্যারেঞ্জমেন্টের উপরে আমরা এত কিছু ক্লাস নিচ্ছি তোমাদের অনেক অনেক বেশি কার্যকরী হবে। এটা আমরা যেহেতু এখন অনলাইনে ক্লাস নিচ্ছি সেজন্য আমরা অনেক সুযোগ পাচ্ছি বিদায় করতেছি, আর বাইরের এনার্জি আছে সেজন্য করাচ্ছি। সো তোমরাও তোমাদের উপকার হবে ইনশাল্লাহ। সো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। এখন যে তথ্যটা আলোচনা করব সেটা অবশ্যই তোমাদের লেখাটা খুব ইম্পর্টেন্ট। লেখাটা খুব ইম্পর্টেন্ট। খাতা কলম একটু রেডি রাখো। আমরা প্রথম দিকে একটু লিখবো, তারপর আমরা সরাসরি আলোচনা চলে যাব। ওকে, সবাই হেডলাইনটা আমরা একটু লিখবো। পজিশন অফ অ্যাডভার্ব, ডিফারেন্স এলিমেন্টস অফ হোয়েন এন্ড হোয়ার। এই আমরা হেডলাইনটা লিখবো। পজিশন অফ অ্যাডভার্ব, এটা হচ্ছে আমরা প্রাথমিক একটা নলেজ পজিশন অফ অ্যাডভার্বের। আরো কিছু এক্সট্রা তথ্য আছে। আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিকসের তোমাদের সিলেবাসে 100% পাশাপাশি এবং প্রত্যেকটা টপিকস ইন ফিউচারে তোমাদের যেটা লাগবে নিজেদেরকে ডেভেলপ করার জন্য সেগুলোরও কিন্তু আমি 50-70% ধরে মানে টাচ করে দেওয়ার চেষ্টা করছি। সবাই লিখো, পজিশন অফ অ্যাডভার্ব, ডিফারেন্স এলিমেন্টস অফ হোয়েন এন্ড হোয়ার। এই কথাটাই শুধু লিখো। লিখছো কিনা আমাকে বলবে। এই অংশটা জাস্ট লিখছো, এই একটা লাইন। জি, লিখলে এবং লেখো। ওকে, তাহলে আমরা পজিশন অফ অ্যাডভার্ব, ডিফারেন্স এলিমেন্টস অফ হোয়েন এন্ড হোয়ার। আমি একটু পড়ি, তারপরে কোন অংশটা লিখতে হবে সেটা বলে দিব। পুরাটা অংশ লেখার প্রয়োজন নাই। যেমন দেখো, ইফ ওয়ান অফ those elements is composed of different parts, go from the smaller unit to the larger one. এখানে যে কথাটা বলছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনেকগুলো এলিমেন্টস একসাথে থাকে তাহলে প্রথমত ছোট থেকে বড়র দিকে যাবে, ছোট থেকে বড়র দিকে যাবে। যেমন এই অংশটা একটু পরে লিখবে, আগে বোঝার চেষ্টা করো। যেমন ইউজ অফ হোয়েন, ইউজ অফ ওয়েন, মানে আমরা এটা হোয়েন বলি অনেকে, বাট দিস ইজ দ্য ওয়েন, ইউজ অফ ওয়েন। যাই হোক, যেমন as like as, যেমন not say 3 to 1, just say 1 to 3, মানে কি বোঝাচ্ছি যে 321 বলবে না, বলবে 123। অর্থাৎ আমরা বড়টা থেকে বলবো না 1 2 3, এই সিকোয়েন্সে আমরা যাওয়ার চেষ্টা করব। এক্সাম্পলটা আমরা প্র্যাকটিস করেছি কিভাবে দেখো। আমরা এখানে 3 কে তুলনা করেছি প্রিন্সিপালের সাথে। প্রিন্সিপাল বলতে আমরা বুঝাচ্ছি একটা, এখানে পদটাকে বোঝানোর চেষ্টা করেছি, একটা বড় পদ। এবং এখানে তিনটা পদ ও মর্যাদা সম্পূর্ণ পদকে আমরা এখানে নিয়ে এসেছি, একটা বড়, একটা মিডিয়াম, একটা হচ্ছে ছোট পদ। যেমন প্রিন্সিপাল স্যার হচ্ছেন এখানে তিনটা পদবীর মধ্যে সবচাইতে বড় পদ, ভাইস প্রিন্সিপাল হচ্ছেন তার পরবর্তী পদ, তারপর যে টিচার্স হচ্ছেন তার পরের সেকশনে। তিনটা সেকশনে আমরা এই পদগুলোকে ভাগ করেছি। তাহলে আমরা বলতে পারি প্রিন্সিপাল সমান সমান 3,
আর ভাইস প্রিন্সিপাল সমান সমান 2 আর টিচার সমান সমান 1। অর্থাৎ ছোট থেকে যদি শুরু করি তাহলে 1 হচ্ছে টিচার, 2 হচ্ছে ভাইস প্রিন্সিপাল, আর 3 হচ্ছে শুধু প্রিন্সিপাল। এবং এটা আমরা কি ইন্ডিকেট করার চেষ্টা করছি? সময় ইন্ডিকেট করার চেষ্টা করছি। সময় বলতে কি বোঝাচ্ছি? প্রথমে হবে ছোট সময়, তারপর হবে বড় সময়, তারপর হচ্ছে মিডিয়াম সময়, তারপর হচ্ছে বড় সময়। ছোট সময়, বড় সময়, মিডিয়াম সময় বলতে কি বোঝাচ্ছেন? আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমি প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। যেমন আমি একটা সেন্টেন্স পড়ছি, দেখো। The class started, ক্লাসটি শুরু হয়েছিল at 5:50 p.m. 8:50 on Monday সোমবারে last week, গত সপ্তাহে। এখন আমি দুই একজনকে জিজ্ঞেস করতে চাই যেখানে 8:50 বলতে আমরা কোন পদের সাথে তুলনা করতে চাচ্ছি, মানডে দ্বারা কোন পদের সাথে তুলনা করছি, লাস্ট উইক দ্বারা কোন পদের সাথে তুলনা করছি। এবং বেসিক্যালি আজকের এই যে অংশটা তোমরা মনে করো যে ক্লাস 2 এবং 3 বাচ্চাদের মতো করে পড়ানোর চেষ্টা করছি আমি। সো মনোযোগ থাকলে অবশ্যই তোমরা বুঝবে, ঠিক আছে? জাহানারা আক্তার, তুমি বলো। আচ্ছা, জাহানারা না, একটু মোবাইলটা নাড়াচাড়া করে, সরি। কে বলবে? বুঝতে পেরেছ? নিজ ইচ্ছায় কে বলতে চাচ্ছ যে ভাই এটা বুঝতে পেরেছি? কই দেখতে পাচ্ছি না। জি, নাদিয়া। নাদিয়া, জি নাদিয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি একটু বলো তো, এখানে আসলে আমরা যে সেন্টেন্সটা লিখেছি যে এখানে তুমি একটু বুঝায় বলো তো, কোনটা প্রিন্সিপালকে সাথে তুলনা করছি, কোনটা ভাইস প্রিন্সিপাল, কোনটা টিচারের সাথে তুলনা করেছি আমরা এখানে। ভাইয়া, যে এখানে যে সময়টা বলা হয়েছে 8:50, হ্যাঁ, এটা এখানে আমাদের 1 নাম্বার, সরি 3 নাম্বার টিচার্স মানে টাইম, এখানে যে টাইমটা ইন্ডিকেট করছে 1 নাম্বার আর কি। তো এখানে টাইমটা আগে হয়েছে, তো ছোটটা আগে ইন্ডিকেট করছে 1 নাম্বার টিচার্স, তারপর হচ্ছে অন মানডে মানে বারটা, যেটা হচ্ছে 2 নাম্বার মানে ভাইস প্রিন্সিপাল, তারপর হচ্ছে লাস্ট উইক প্রিন্সিপালটা ইন্ডিকেট করছে। তুমি কিভাবে বুঝলা যে এটা 1 2 3? ছোট বড় বুঝলা কিভাবে? ভাইয়া এখানে আগে সময়টা মানে হচ্ছে যে মানে এখানে বলছেন, আপনি বলছেন যে এখানে টিচার্স হচ্ছে সবচেয়ে ছোট মানে ছোট পদের, যে তারপর হচ্ছে ভাইস প্রিন্সিপাল, তারপর হচ্ছে প্রিন্সিপাল। তো এখানে যে 8:50-এর কথা বলেছে, এখানে সময়টা আগে আসবে মানে যে দিনের যে বারের যে সময়টা, আচ্ছা, যে আমি সময়টা মোটামুটি তারপরে বুঝে গেছি হচ্ছে তুমি বুঝতে পেরেছো, বাট আমি যেভাবে চাচ্ছিলাম, আমি তো একদম নিট এন্ড ক্লিন চাচ্ছিলাম। একদম ভালোভাবে বুঝাইতে পারবা কে? ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে কে? ভালোভাবে বুঝিয়ে কি বলতে পারবে? আচ্ছা, খাদিজা আক্তার। খাদিজা। তারপরে শান্তাকে জিজ্ঞেস করবো, আকিব তো আছেই। আকিব রেডি থাকো, বলো জি তুমি কি ভাইয়া, কি বুঝছো এখানে এই সেন্টেন্সটা থেকে? কি বুঝাতে চাচ্ছিলাম? বড় ছোট কিভাবে বুঝলাম? এখানে বড় ছোট হচ্ছে 8:50, এটা একটা মানে 24 ঘন্টা একটু সময় থাকে, মানে সময়টা খুবই কম, তো এটা একটু ছোট টাইম যেহেতু উল্লেখ করাই আছে, তাই এটা ছোট মানে সময়টা ছোট, তাই এটা মানে ছোট হিসাবে এটাকে আগে ধরা হচ্ছে। তারপর হচ্ছে এখানে মানডে, মানডে এটা মানে সপ্তাহ হিসাব করলে আমরা যদি দেখি আর কি, তাহলে লাস্ট উইক থেকে, কিন্তু লাস্ট উইক বলতে মানে অনেক দিন বোঝাচ্ছে, মানে অনেকটা দিন, সপ্তাহ থেকেও বেশি। ঠিক আছে, তার জন্য লাস্ট উইকটা পরে রাখা হচ্ছে, আর মানডেটা আমরা আগে লাস্ট উইক আনতেছি। মানে সপ্তাহ থেকে বেশি বোঝানো হচ্ছে, ঠিক না? একটু বেশি বোঝানো হচ্ছে, হ্যাঁ। আর মানডে তো সপ্তাহের মধ্যেই ধরা হচ্ছে, আর তার লাস্ট থেকে ছোট হচ্ছে সময়টা। আচ্ছা, লাস্ট উইক মানে সপ্তাহ থেকে বড় বোঝানো হচ্ছে। আচ্ছা, শান্তা হাসি দিছে কথাটা শুনে। শান্তা বলো, ও লাস্ট উইক দ্বারা যে সপ্তাহ থেকে বেশি বুঝাইছে নাকি আসলে কি বুঝাতে চাচ্ছে? শান্তা বলো। এখানে 8:50 মানে সবগুলা থেকে ছোট, মানে সময়টা সবচেয়ে থেকে ছোট, তারপরে সে বারটা আসবে, তারপরে সে সপ্তাহের কথা আসবে। আর কিছু বলবা?
আচ্ছা বুঝতে পারছি, মানে বুঝে গেছো বাট ভালোভাবে বুঝে একজন ছেলে বলো না, শুধু মেয়েরাই বলছে। কে বলবা? শাওন আছো, আকিব আছো, ছেলেদের সংখ্যা তো কম আজকে। আকিব বলবে, আকিব। আচ্ছা বলো, আকিব সাহস করছে, হ্যাঁ আকিব সাহস করে বলো। না সবার আনসারই কিন্তু সঠিক, সবার আনসারই সঠিক, আমি আর একটু ক্লিয়ারলি চাচ্ছিলাম আর কি। সবার আনসারই সঠিক। ভাই এদিকে 3টা তো সময় উল্লেখ করছে, জি 8:50 সবচেয়ে কম, এই কারণে এটা 1 নম্বর হবে টিচার্স এর জায়গা। আচ্ছা আর মানডেটা হবে লাস্ট, মানডে লাস্ট, মানডেটা হবে 3 নম্বরে আর লাস্ট উইক হবে 2 নম্বর। আচ্ছা, নতুন থিওরি পেয়ে গেলাম আমরা, আরেকজন নিউটন পেয়ে গেলাম। আচ্ছা ওকে, নুসরাত জাহান বলো, নুসরাত জাহান। অনেকক্ষণ ধরে বলা, মানে আজকে ফাঁকিবাজি করতে চাইতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলো তুমি কি বুঝতে চাও? সবাই বুঝে গেছে হ্যাঁ, এবং এখানে সবারগুলোই তো হয়েছে, হ্যাঁ সবারগুলো হয়েছে, বাট একটু ক্লিয়ারলি বলো। এখানে তো একটা সপ্তাহের, একটা দিনের, একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে। এবসলিউটলি রাইট। এখানে লাস্ট উইক বলতে 7 দিন বোঝানো হচ্ছে, আর মানডে বলতে শুধু একদিনকে বোঝানো হচ্ছে, 8:50 বলতে 24 ঘন্টার একটা সময়কে বোঝানো হয়েছে। সো লাস্ট উইক মানে 7 দিন, মানডে মানে 24 ঘন্টা, আর 8:50 মানে 24 ঘন্টার একটা অংশ। সো এখানে আমরা প্রিন্সিপাল হিসাবে ধরে নিব হচ্ছে লাস্ট উইক, 8:50 হচ্ছে মানডে হচ্ছে ভাইস প্রিন্সিপাল, আর 8:50 হচ্ছে টিচার্স। এখন মোটামুটি ক্লিয়ার সবার কাছে আশা করি। ঠিক আছে, গুড জি ভাইয়া। গুড। খাদিজা এবার বলো, বুঝতে পারছো আমি কি জানতে চাচ্ছিলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরও কেউ কি বাকি আছো যে ভাই এখন বুঝি নাই? আচ্ছা, অনেকে ভাবতেছে যে ভাই এটা এভাবে বলার কি আছে। একটা জিনিস মনে রাখবে, তোমরা যে বাসায় কতটুকু পরিমাণ পড়াশোনা করো এবং আমি যে থিওরি গুলো দিচ্ছি অ্যানালাইসিস করে, এটা আমি ভালো করেই বুঝে গেছি অলরেডি। এই জন্য একটু সময় বেশি নিয়ে আলোচনা করছি, যাতে এই ক্লাসের মধ্যে অনেক কিছু একদম মাথায় সেভ হয়ে যায়। ঠিক আছে, যদি আমরা বলতে চাই যেমন পরিবার, কয়েকজন সদস্য মিলে একটা পরিবার, কয়েকটা পরিবার মিলে একটা বাড়ি, কয়েকটা বাড়ি মিলে একটা সমাজ। তাহলে সমাজটাকে আমরা তুলনা করবো এখানে প্রিন্সিপালের সাথে, বাড়িকে তুলনা করবো ভাইস প্রিন্সিপালের সাথে, আর পরিবারকে তুলনা করবো আমরা টিচারের সাথে। একটা গ্রামকে আমরা তুলনা করতে পারি টিচারের সাথে, একটা ইউনিয়নকে তুলনা করতে পারি ভাইস প্রিন্সিপালের সাথে, একটা উপজেলাকে তুলনা করতে পারি প্রিন্সিপালের সাথে। আশা করি এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে তুমি এখনো ক্লাস 1-এ ভর্তি হও নাই। এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় হাত তুলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এটা আমরা বুঝে গেছি। সো আমরা একটু কষ্ট করে এই অংশটা একটু লিখবো, জাস্ট এই এক্সাম্পলটা সহ একটু লিখবো আমরা। অনেকে ভাবতে পারো যে এটা এত ভাবে শেখানোর কি প্রয়োজন। মনে রাখতে হবে যে জীবনে সকল কিছুই আসলে গুরুত্বপূর্ণ না, আবার কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না। সেন্টেন্স যখন বড় হয় অনেক সময় 3টা সময় একই সেন্টেন্সে থাকতে পারে, আমরা কনফিউজ থাকি অনেক সময় কখন অ্যাড হবে কখন অন হবে, সেটা আমাদের প্রিপোজিশনের ব্যবহার। যদি আমি প্রিপোজিশনের উপরে আমার ইউটিউবে ভিডিও পাবে তোমরা, ব্যাখ্যা বিশ্লেষণ সহ, তোমরা দেখবে, তোমরা জানো যে লিখতে থাকো সবাই এবং কথাও শুনতে থাকো। তোমরা জানো যে ক্যাডেট কোচিং এর যে এডমিশনের জন্য যে ইংলিশ গুলো, সেই ইংলিশ গুলো আমার ইউটিউব চ্যানেলে পাবে। পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি স্টুডেন্টদের যে গ্রামাটিক্যাল পার্ট গুলো সেগুলো পাবে। ইউনিভার্সিটি এডমিশন, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডমিশন, মেডিকেল এডমিশনের সেইগুলো পাবে। প্রাইমারি স্কুল নিবন্ধন, হাই স্কুল শিক্ষক নিবন্ধন, কলেজ প্রভাষক নিবন্ধন এবং বিসিএস প্রিলিমিনারি যে ইংলিশ, এবং বিভিন্ন ছোটখাটো জব, বিভিন্ন মন্ত্রণালয়ের জবগুলোর যে কোশ্চেন সলিউশন, কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো তোমরা ইনশাল্লাহ পাবে। আশা করি তোমরা আমার ইউটিউব চ্যানেল যদি সবসময় লেগে থাকো, আশা করি 1-2 বছর যদি ফলো করতে থাকো আর আমার বোঝানোর স্টাইলটা তোমরা জানো, তাহলে তোমাদের ওই টপিকস গুলো তোমাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা ওয়াইন এর ব্যবহারটা এখন বলতে চাচ্ছিলাম। ওয়াইন,
একদম সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, যদিও এটাকে আরো অনেক কঠিন ভাবে বোঝানো যেতে পারতো। আমরা কোরবানির পর থেকে চেষ্টা করব যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য, এবং দিনে ক্লাস নিব এই জন্য যাতে সবাই ক্লাসে অংশগ্রহণ করে। আমি 3টা ব্যাচ রাখবো দৈনিক, সম্ভবত শনি সোমবার 3টা, রবি মঙ্গল 3টা। শনি সোমবারের কেউই রবি মঙ্গলে ক্লাস করতে পারবে না, রবি মঙ্গলের কেউই শনি সোমবারে ক্লাস করতে পারবে না। আমাদের অফিস তো আছে নিশ্চয়ই, তোমরা জানো ভাইয়ার বাসার একটু উত্তর দিকে, কলেজের সাথেই, বশির টাওয়ার, তৌহিদ মঞ্জিলের পাশে। বাট পরিবেশ স্বাভাবিক হলে তখন আমরা হয়তো অফিস রিলেটেড ফাংশন থাকবে। আর সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা, আগস্ট তো পুরাটাই বন্ধ থাকবে, সেপ্টেম্বরে খুলে কিনা জানি না। এমনও হতে পারে যে এই বছরের আরো 2-1টা মাস চলে যাবে, সম্ভবত বলা যাচ্ছে না। কিছু কিছু পড়াশোনার সাথে রিলেটেড থাকবে, বিশেষ করে নিজের কেরিয়ার ডেভেলপ করার জন্য ভবিষ্যতের পড়াশোনা রিলেটেড, সেটা হতে পারে ইংলিশ, ম্যাথ, মেডিকেল, আরো আদার্স অন্যান্য কিছু। স্পেসিফিক বা আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা কম্পিউটারের ব্যাপারে ভালো জোর দিবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং গ্রাফিক্স ডিজাইন, এই সমস্ত টপিক গুলো তোমরা এক্সট্রা ভাবে শিখে নিবে, নিজেকে স্মার্ট করার জন্য, অন্য থেকে একটু ভিন্নভাবে প্রেজেন্টেশন করার জন্য। কারণ এমন একটা যুগ আসছে যেখানে আমাদেরকে অনলাইনে বাজার করতে হবে, আমরা অনলাইনে বাজার করতে জানি না, কথার কথা। সো অনেক কিছুই তোমাদের শিখতে হবে, জানতে হবে। এমনও হতে পারে 2022-23 সাল থেকে বাংলাদেশ 100% অনলাইন বেস শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যেতে পারে। তাহলে তখনও তো আমাদের অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, পরীক্ষা দেওয়া নেওয়া এভরিথিং। সো তোমাদেরকে কম্পিউটার সেকশনে ভালো নলেজ রাখতে হবে। সবাই লিখা শেষ নিশ্চয়ই? আমি এক্সট্রা কিছু তথ্য বকবক করলাম তোমাদের জন্য লেখার মাঝখান দিয়ে আর কি। ঠিক আছে, ওকে, এখন আমরা চলে আসবো সেকেন্ড অপশনে। সেকেন্ড অপশন সেটা হচ্ছে where, হ্যাঁ, যে if one of these elements is composed of different parts, go from that. ঠিক সেম ভাবে একটু পরে লিখবো, আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক সেম ভাবে যদি কোনো বাক্যের মধ্যে অনেকগুলো স্থানের কথা উল্লেখ থাকে, ঠিক আগের সিস্টেমে আমরা ফলো করার চেষ্টা করব। যেমন as like as, যেমন not say 3 to 1, just say 1 2 3। যেমন প্রিন্সিপাল সমান সমান 3, যেটা বিগেস্ট প্লেস, ভাইস প্রিন্সিপাল সমান সমান বিগার প্লেস, এন্ড টিচার সমান সমান বিগ প্লেস। তাহলে বিগ, বিগার, বিগেস্ট, ছোট, মিডিয়াম, বড়। আশা করি এটা ঠিক আগের মতোই। আমি যদি একটা এক্সাম্পল বলতে যাই, তাহলে দেখো she bought, সব এক্সাম্পলটা একটু খাতায় লিখো, তাহলে তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে। পরবর্তীতে তোমরা স্ট্রাকচারটা ওইভাবে লিখে নিও, এক্সাম্পলটা একটু লিখো। আরে এক্সাম্পল না, এই পুরাটাই লিখো, এতটুকু পুরাটাই লিখো, এটা পুরাটা লিখে ফেলো। ইউজ অফ হোয়ার, অর্থাৎ একই বাক্যে যদি অনেকগুলো শব্দ থাকে, যে শব্দগুলো প্লেস ইন্ডিকেট করে, তাহলে সিকোয়েন্স গুলো কিভাবে হবে সেটাকে আমরা ইউজ অফ হোয়ার অথবা আমরা স্থানের ব্যবহারের কথা বলতে পারি। একই সেন্টেন্সে অনেকগুলো স্থান উল্লেখ থাকলে স্থানগুলোর সিকোয়েন্স গুলো কিভাবে হবে। সবাই লিখতে থাকো। আমি নতুন ভাইয়ার একাডেমির নতুন কিছু অফার নিয়ে আসতে চাচ্ছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিবে। যে এটা হচ্ছে এরকম যে আমাদের কোর্স ফি এমনও হতে পারে আমরা 1000 টাকাও রাখতে পারি, সেটা হতে পারে 25টা বা 20টা বা 30টা ক্লাস, আবার 1500ও রাখবো, এটা ক্লাসের উপর ডিপেন্ড করবে। এবং কেউ যদি এই 30টা ক্লাস করে সেও কিন্তু পাস করবে ইনশাল্লাহ। আর কেউ যদি মনে করেন আমি আরেকটু ভালো জানতে চাই, হ্যাঁ 40টা ক্লাস, কেউ যদি মনে করেন আরেকটু ভালো জানতে চায় 50টা ক্লাস, কেউ যদি মনে করেন না আমি একদম প্রপারলি জানতে চাই এবং পরীক্ষা সহ দিতে চাই 60টা ক্লাস, তাহলে আমরা ওইভাবে আমাদের ফিটা নির্ধারণ করব।
1000 দিয়েও কম্পালসরি ইংলিশ কোর্স করা যাবে, 1500 দিয়েও করা যাবে, 2000 টাকা দিয়েও করা যাবে, 2500 টাকা দিয়েও করা যাবে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই নলেজটা দিতে পারো, যে কেউ যোগাযোগ করলে আমি হয়তো অবশ্যই হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, আমি আলোচনা চলে আসছি। যেমন দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সে কিনেছিল সাম প্রোডাক্টস, কিছু পণ্য, ফ্রম এ ডিপার্টমেন্টাল স্টোর, একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে, অর ইন এ ডিপার্টমেন্টাল স্টোর। এখন বাংলায় প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে ফ্রম বা ইন ব্যবহার করবে কিনা। যদি বলে যে আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে একটা কিছু প্রোডাক্ট কিনেছি, তাহলে ইন ব্যবহার করতে পারো। যদি বলে যে স্পেসিফিক থেকে বলে দাও, তখন ফ্রম ব্যবহার করতে হবে। at Kandirpar in Kumilla city, at Kandirpar in Kumilla city। এখন আমি শাওনকে একটু বলতে চাই, শাওন তুমি একটু ব্যাখ্যা করে আমাকে বুঝিয়ে দাও যে আসলে আমরা এখানে বিগেস্ট প্লেস, বিগার প্লেস, বিগ প্লেস বলতে আসলে কিভাবে কি বোঝানোর চেষ্টা করছি। কুমিল্লা সিটি মানে এটা হচ্ছে বিগেস্ট প্লেস, মানে কুমিল্লা, পুরো কুমিল্লাটাকে বুঝাইতেছে। আর কান্দিরপাড় হচ্ছে কুমিল্লার মধ্যে একটা স্থান, কান্দিরপাড়। আর ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে ওই কান্দিরপাড়ের ভিতরে একটা স্টোর, দোকান। আকিব তুমি বলো তো, ওর কথা কি তুমি বুঝতে পেরেছো? এমন বুঝাইছিল। এমনই বুঝাইছি না? আচ্ছা, হ্যাঁ। সালমা বলো তো, যে ও কি বুঝাইতে পারছে একদম ভালোভাবে? ভাইয়া 70%। আচ্ছা, বাকিটা তুমি বলো, তুমি একটু সুন্দর করে বলো তাহলে, যদি বাকি থাকে মনে হয়। আচ্ছা ভাইয়া, ভাইয়া কুমিল্লা শহরের কান্দিরপাড়ের একটা দোকান মানে ডিপার্টমেন্টাল স্টোর থেকে, স্টোর মানে কুমিল্লা সিটিটা হচ্ছে বিগেস্ট প্লেস, আর কান্দিরপাড়টা হচ্ছে বিগার প্লেস, আর যে ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে মানে বিগ প্লেস। আচ্ছা যাক, ওই শাওন যেটা বলেছে এটাও প্রায় 99%ই হয়ে গেছে, তোমারটাও প্রায় 99%ই, 75% না, 99%ই বলা যেতে পারে। 1% আমরা বলতে চাচ্ছি না, কিছু গ্যাপ রাখা ভালো, ঠিক না? আচ্ছা, খাদিজা বলো, এর আগে তো ভালোভাবে বলতে পারোনি, এখন ওরা যে বলছে ওদেরটা কি ঠিক আছে? 99%, আমি বলছি যে তুমি কি এমনটাই বুঝতে পারছো? স্যার আমি 100 বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড গুড। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা, নূরজাহান মনি, জি ভাইয়া, নূরজাহান মনি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বুঝতে পারছো আজকের পড়াটা, এই যে দুইটা স্ট্রাকচার আমরা ভাইয়া, আলোচনা করলাম? জি জি, 100 কত পার্সেন্ট বুঝতে পারছো? ভাইয়া 100% বুঝতে পারছি। 100%? আচ্ছা জি আচ্ছা, ঠিক আছে, গুড গুড। আচ্ছা, মিম বলো, মিম কত পার্সেন্ট বুঝতে পারছো? জি ভাই 100% বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে একটা এক্সাম্পল এবং স্ট্রাকচার বোঝানোর পরে যদি কেউ না বোঝে, কি করা যায় এবং তুমি কি করতা বলো? আমার তো মাথা গরম, আমি হলে মাথা ফাটাই দিতাম। এটা তো হ্যাঁ বলো 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 বলো, কি যেন বলো। এটা তো ওয়ানের বাচ্চারাও বুঝবে, যে ভেঙে ভেঙে বুঝেছেন। আর কিছু করার নাই তাহলে আমার, নাকি? না ভাইয়া, আপনার যথেষ্ট পরিমাণে করছেন। শাওন বলো, শাওন, তুমি যদি তোমার স্টুডেন্টকে এইভাবে বোঝানোর পরে না বুঝতো কেউ, অথবা আমি কতটুকু বুঝাতে পেরেছি, তুমি কি করতা? ভাই আমি এমনিতেই স্টুডেন্ট বেশি পিটাই, খুব আচ্ছা পরিমাণে পিটাই। আচ্ছা আচ্ছা, তাইলে বাকিটা বুঝে নেন যে কি হইতো ভাই। আমি মুইন ভাই মনে একজন মানুষ যে খুব বেশি বকাবকি করি না সম্ভবত।
জি ভাই। আজকে যে পড়াটা আমরা পড়াইলাম কোন ক্লাসের পড়া বলো তো? আমরা যেভাবে বুঝাইলাম পড়াটা কোন ক্লাসের পড়া বেসিক্যালি? মানে কোন ক্লাস বলতে মানে এটা এটা কি মনে হয় না যে মনে হয় যেন আজকে আমরা 2-3 তে আছি, এরকম মনে হয় না? জি ভাই, একজন 2-3 স্টুডেন্টকে বুঝাইলে এটা অনেক সুন্দরভাবে বুঝবে। তাহলে আমি যে তোমাদেরকে প্রথম বলছিলাম যে আমি মুইন ভাই ইনশাল্লাহ এবিসি পারলে কম্পালসারি ইংলিশ পাস, আমার ক্লাস এবং কথার সাথে কি তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ মানে 100% মিল পাচ্ছ কিনা? ইনশাআল্লাহ ভাই। এবং আমি যে বলছিলাম তোমরা মনে করো ক্লাস 5 এর স্টুডেন্ট, তোমরা কোনো টেনশন করো না, আমি মুইন ভাই তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে নিয়ে যাব। কত পার্সেন্ট মিল আছে কথা এবং কাজে? ফুল একদম 100 মিল পাইতেছে। 100 মিল পাইতেছে। অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক অথবা অনেক কোচিং এ প্রথম মোটিভেশনাল ক্লাসগুলো থাকে একটু ভিন্ন রকম, পরবর্তী ক্লাসগুলো দেখা গেছে যে মানে প্রথম ক্লাসগুলোর সাথে অনেকটাই মিল থাকে না, অনেক সময় আমরা দেখতে পাই আর কি। বিসিএস কোচিং হ্যাঁ, বলো এই বা যে যাই হোক। কয়েকদিন আগে ভাই একজনকে জিজ্ঞেসেছি যে এরকম এরকম, তো উনি ঢাকা থেকে লেখাপড়া করছে। আরে যখন আমি ফার্স্ট ফ্রি ক্লাস গুলা করি তো বলতেছে ফ্রি ক্লাস গুলো সব টিচাররা এমন বাজে দেয় মনে হয় যে ওয়ার্ল্ড এর বেস্ট টিচার উনি, কিন্তু আচ্ছা, কয়েকদিন পরে তো এগুলা লুলা হয়ে যায়। জি। আমি বলতেছি দেখি না ক্লাস করে যে ভবিষ্যতে কি হয়। হুম। ও আচ্ছা আচ্ছা। এটাই। কিসের ক্লাস করছিল? ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা আজকে কঠিন আর কোনো তথ্যের মধ্যে যেতে চাচ্ছি না, অর্থাৎ আর লেকচারটাকে অন্য টপিকস নিয়ে যেতে চাচ্ছি না, আমরা এখানেই রাখতে চাচ্ছিলাম। আকিব বলো, তুমি তো আহ, আকিব বলো, এই যে অনেক ছেলেরা বলে যে মাদ্রাসার ছাত্র ছিলাম ভাই, বা এখানে মাদ্রাসার ছাত্র বা ছাত্রী কারা 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 আছো এখানে? মাদ্রাসার ছাত্র বা ছাত্রী আছো কেউ? মাদ্রাসার স্টুডেন্ট? আমি তো ভাই দোনোটা মিলিয়ে পড়ছি। আচ্ছা, দুটোটা মিলাই পড়ছে। হ্যাঁ, এখন আকিব তোমার কাছে কি মনে হয় অনেকে যে বলে যে ভাইয়া মাদ্রাসার ছেলেরা ইংরেজিতে অনেক দুর্বল, তোমার কাছে কি মনে হয় যে মুইন ভাইয়ের এখানে ক্লাস করলে মাদ্রাসার ছেলেরা বা স্কুলের ছেলেরা একটা ডিফারেন্স, নাকি সব এক জায়গায়? সব এক জায়গায় আচ্ছা, আপনার কাছে পড়লে। খাদিজা বলো, খাদিজা বলো। এই যে ছেলেমেয়েরা অনেক টেনশনে থাকে যে ভাইয়া আমরা হাই স্কুল লেভেলে ভালো শিক্ষক পাই না, ইন্টারমিডিয়েটে ভালো শিক্ষক পাই নাই, এই যে অনার্সের এই সাবজেক্টটা পাস করবো কি করবো না, এই যে একটা টেনশন, আসলে এটা মানে এটা কি টেনশনের বিষয় এভাবে যাইতে থাকলে? না স্যার, আপনি যেভাবে পড়াচ্ছেন এগুলো যদি পড়তে থাকি তাহলে তো টেনশন করার কোনো বিষয় না, এটা বলতে গেলে একদম পাশ করা একদম ইজি। এবং আমরা যে এরকম বলছি, যদি আমি আরো আগে যদি পেতাম এরকম একটা টিচার, তাহলে হয়তো আমি এইখানে থাকতাম না, আমি অন্য জায়গায় থাকতাম। ইনশাল্লাহ হয়তো এই সাবজেক্টটা প্রাইভেট পড়া লাগতো না, হয়তো তোমরা হাই স্কুল লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে একটু ভালোভাবে পড়লে। আসলে এটা শিক্ষকের দোষ নাই, তোমরা আসলে বুঝতে পারো না যে আমাদের তোমরা কিভাবে পড়লে ভালো কিছু হতো। আর আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা প্রফেশনালি যখন চিন্তা করি আমরা আমাদের মতো করেই চিন্তা করি, আমাদের নিজের স্বার্থ চিন্তা করে সময়টাকে নিজের মতো করে রাখি। কখনো আমরা এটা বুঝতে চাই না যে এই স্টুডেন্টের চাহিদাগুলো কি, অথবা স্টুডেন্ট কি জানতে চায় বাট বলতে পারছে না, সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করি না। এটাই হচ্ছে আমাদের বড় প্রবলেম আর কি, আমরা যারা শিক্ষক। আর বেসিক্যালি ভাই তো মাদ্রাসায় স্টুডেন্ট ছিলাম, তো আমি চেষ্টা করি যে ছেলেদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করার জন্য, যে কোথায় কোথায় প্রবলেম। ঠিক আছে, আমার প্রত্যেকটা টপিকস এর প্রথম দিকে কিন্তু আমি তোমাদের সমস্যা কথাগুলো বলি আগে। দেখা গেছে যে তোমরা যে সমস্যাগুলো কথা বলছো ওই সমস্যা থেকে আরো বেশি সমস্যার কথা আমি বলে ফেলি সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, নুসকে বলতে চাচ্ছ, কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, লাইনটা যদি কেটে যায় সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর প্রত্যেকের মেসেজ চলে যাবে, কার কখন ক্লাস হবে ইন্ডিভিজুয়ালি মেসেজ চলে যাবে। যাদের মোবাইলে মেসেজ যায় না অবশ্যই আমার সাথে ফেসবুক মেসেঞ্জার অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আচ্ছা, নুসরাত জাহান বলো। নুসরাত জাহান, জি ভাইয়া। আজকে যে ক্লাসটা নিলাম এটা কোন ক্লাসের পড়া? আমি যেভাবে বুঝাইলাম মনে করো ক্লাস 2 বা 3? ক্লাস 2 বা 3? 2ই হবে। 2 হবে। আচ্ছা, তাহলে অনার্স লেভেলের স্টুডেন্টকে যদি ক্লাস 2 এবং 3 লেভেলের মানে পড়ানো হয়,
তাহলে এরপরও যদি কেউ পড়াশোনা না করে বা কেউ যদি মুইন ভাইকে অনুকরণ না করে, তাহলে কার দোষ? একান্তই কি বলা যাবে কিছু, মানে কার দোষ রেজাল্ট খারাপ করলে? অবশ্যই অবশ্যই যে বুঝতেছে না তার দোষই হবে। তার দোষ হবে। অনার্স লেভেলে একটা স্টুডেন্টকে যদি ক্লাস 2 এর স্টুডেন্টের মধ্যে পড়ায়, এরপরও যদি সে না বুঝে, তার জন্য তার কিছু করার নাই। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদেরকে রেগুলার হলেই কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের 70-80% ক্লাসে পড়া কিন্তু বুঝা মোটামুটি 70-80% কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক না? মুখস্থ বা বুঝা জি যেটা ভাই। বলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারিকুল ইসলাম, তুমি বলো। তারিকুল ইসলাম, তোমার থেকে শুনি। তুমি তো আমাদের মেহমান, তুমি সেই ফরিদপুর থেকে আমাদের সাথে ক্লাস করছো কুমিল্লা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তারিক, ভালো আছি। তোমার কাছে কেমন লাগছে ক্লাসগুলো করে? তোমার কাছে কি মনে হচ্ছে যে না ঠিক আছে আমি ভালো জায়গায় এডমিশন নিয়েছি? আমি দুঃখিত, আজকে আমি বাসায় না থাকার কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। প্রথম দিকে ছিল না? হ্যাঁ, এইমাত্র ঢুকছি, এর জন্য ক্লাসটাকে আমি ইউটিউবে পাবো ভাইয়া? হ্যাঁ, ইউটিউবে সবগুলো ক্লাস পাওয়া যাবে না। আমরা একটা টপিকস এর উপর 12টা ক্লাস নিলে 4টা ক্লাস পাওয়া যাবে, বাকি 8টা পাওয়া যাবে না। এবং বাকি 8টা কেমন ক্লাস হবে মনে করো, এটা হচ্ছে যে মনে করো আমরা কক্সবাজার যাব কুমিল্লা থেকে। তো কুমিল্লা থেকে আমরা বাসে উঠলাম, ফেনীতে গিয়ে নামাই দেওয়ার পরে আবার নতুন করে আরেকটা বাসে উঠতে হবে, সেখান থেকে আবার চিটাগং যাবে, চিটাগং থেকে আবার বাস চেঞ্জ করে আবার চলে যাবে, ঠিক আছে? তো আমি মনে করো কুমিল্লা থেকে ফেনীতে নিয়ে যাবো, এরপরে ছেড়ে দিব, এরপরে মনে করো যে আবার সেই তোমাদের সাথে চিটাগং দেখা হবে, মাঝখান দিয়ে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। এভাবে হবে আর কি ইউটিউবের ক্লাসগুলো। সব ক্লাস তো আর ইউটিউবে দেওয়া যাবে না, এই আর কি। তারপরও আমি যেগুলো দিব সেগুলো তোমাদের বেসিক লেভেলটা অনেকটাই স্ট্রং করবে আর কি, গ্যাপ গুলো ইনশাআল্লাহ পূরণ হবে, সমস্যা হবে না। সালমা বলো, আজকে ক্লাসটা কত পার্সেন্ট বুঝতে পারছো? 100%। 100%। কোন ক্লাসের স্টুডেন্টের মতো করে আজকে পড়াইলাম আমরা? ক্লাস 2। ক্লাস 2। তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এটা বুঝতে পেরেছি যে আমি বুঝাইতে পারছি এবং তোমরাও বুঝতে পেরেছো, নাকি? জি ঠিক জি আছে, ভাইয়া। ঠিক আছে। আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। আশা করি আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ক্লাস আমি আসলে বুঝাতে পারতেছি কিনা এবং তোমরা আসলে বুঝছো কিনা, সেই জন্য আমাদের 2-3 মিনিট সময় একটু আসলে নিতে হয়। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আমি শুধু বুঝাই গেলে হবে না, তোমরা বুঝছো কিনা সেটাও কিন্তু আমার জানতে হবে। এবং আজকে যদি বলো যে ভাইয়া একটু বুঝি নাই, তাহলে হয়তো আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা একটু টাচ করে দিতে পারি, যে গত ক্লাসে এই জায়গাটাতে বুঝতে পারো নাই, আবার একটু মানে পুনরায় এই জিনিসগুলো আলোচনা করে দেওয়া আর কি, ঠিক আছে? আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অলরেডি ভাইয়ার আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো বিরক্ততা নাই, ঠিক আছে? গার্ডিয়ান তো, ঠিক না? আকিব বলতে চাচ্ছিলে, যে আকিব বলো কি বলতে চাচ্ছিলে? তোমাদেরকে বলি কোনো ধরনের টেনশন করার দরকার নাই, প্রয়োজনে ভাইয়া ক্লাস করো, পড়াশোনার দরকার নেই, পরীক্ষা রুটিন দিলে পড়াশোনা করো, তারপরও পাস করবে ইনশাআল্লাহ। ভাইয়া আপনি না বলছেন যে বন্ধে অনেক বাড়ি কাজ দিয়ে দিবেন আজকে? ও হ্যাঁ, বন্ধ বাড়ি কাজ দিয়ে দিব। আর কিছু বলবা? না, এটার জন্যই মানে রাইটিং সেট যদি কিছু দিয়ে দিতেন। আচ্ছা, বন্ধের বাড়ি কাজ হচ্ছে তোমরা মনে করো 2 ঘন্টা, মানে পাস করা যদি কারো উদ্দেশ্য হয় 2 ঘন্টা শেষ। আর কেউ যদি মনে করো না 3 ঘন্টা সময়, আমি কেন 2 ঘন্টায় বের হয়ে যাব, আমার কথা হচ্ছে 1 মিনিট আগেও পরীক্ষা হল থেকে বের হওয়া যাবে না। 3 ঘন্টায় পরীক্ষা হলে থাকবে, 2.5 ঘন্টার মধ্যে পরীক্ষাকে গুছাই ফেলবে। তারপর হচ্ছে কোথাও মার্জিন করছে কিনা, কোনো আনসার ছুটছে কিনা, কোনো কারেকশন প্রবলেম আছে কিনা, তারপরে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে। 3 ঘন্টার 1 মিনিট আগে আমি অনেক সময় দেখি, আমার গত বছর এক ডিগ্রির স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ক্লাসের রেসপন্স অনেক ভালো ছিল, সে 1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে ডিগ্রির। তো আমি তারে বললাম তুমি তো চরম অন্যায় করছো, পরীক্ষা দিয়ে এসে আমাকে কোশ্চেন দেখাইছে, কমন মিস্টেক হয়ে গেছে গ্রামারে 20-এর মধ্যে 5 থেকে 7টা কমন মিস্টেক সে পারে। তাহলে কি দরকার ছিল তার এই তাড়াহুড়া করার? পরে তার রেজাল্ট আলটিমেটলি, ডিগ্রিতে তো রেজাল্ট পয়েন্ট সিস্টেমের, তো ওদের তো 80 মার্কসের পরীক্ষা, ইনকোর্স সহকারে হচ্ছে 100 মার্কস। ওদের এ প্লাসের মধ্যে এই ছেলেটা পাওয়ার কথা ছিল মনে করো এ প্লাস অথবা এ গ্রেড, এই ছেলে পাইছে এ মাইনাস। তাহলে আমাদেরকে রিস্ক নেওয়া যাবে না। ইংলিশে একবার খারাপ হলে আরো 2 বার অন্তত দেওয়া লাগে, একবার খারাপ হলে আরো 2 বার, টোটাল 3 বারে পাস করে আর কি, কথা বুঝে গেছে? সো একবারই পাস করতে হবে।
সাবজেক্টটাকে অনেক টাফ মনে করা যাবে না, আবার ইজি মনে করার দরকার নেই। ন্যাচারালি থাক যে এটা মঈন ভাই দায়িত্ব নিছে, মঈন ভাই যখন যেটা বলে আমরা সেটা ফলো করব, ইনশাআল্লাহ ততটুকুই যথেষ্ট। তবে প্রিভিয়াস যে পড়াগুলো আমি তোমাদেরকে পড়াইছি সেই পড়াগুলো একটু দেখো বাসায়, তাহলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর রাইটিং পার্ট নিয়ে টেনশন করো না, কারণ হচ্ছে কি জানো, রাইটিং যদি এখন মুখস্থ করো, পরীক্ষার আগে আবার নতুন করে মঈন ভাই কি পড়াইছিল শেষ। রাইটিং মানে মুখস্থ, এগুলো ধরে রাখতে হবে, যত আগে শিখো তত ঝামেলা বেশি। এই জন্য গ্রামার গুলো প্র্যাকটিস করো, প্যাসেজ গুলো প্র্যাকটিস করো, আর রাইটিং গুলো কখন শুরু করলে তোমাদের একদম ভালোভাবে মনে থাকবে সেটা আমি বলে দিব। আগে থেকে মুখস্থ করে বেশি তথ্য মাথায় রেখে টেনশনে থাকার কোনো প্রয়োজন নাই, আর মুখস্থ হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ। টেকনিক্যাল পড়া তো মুখস্থ হয়ে যাবে। একটা রচনা দিয়ে 20-30টা রচনা কিভাবে লেখা যাবে, একটা প্যারাগ্রাফ দিয়ে 30-40টা প্যারাগ্রাফ কিভাবে লেখা যাবে, সব ধরনের টেকনিক গুলো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে শিখাই দেব, এবং খুব বেশি কঠিন হবে না ইনশাআল্লাহ। তো আর কেউ কিছু বলতে চাচ্ছ? শাওন বলতে চাচ্ছে। জি শাওন।